হ্যালো এভরিওয়ান, ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ ফিজিক্সের আজকে লাস্ট ক্লাস। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক চ্যাপ্টারটা শেষ করে ফিজিক্সের চ্যাপ্টারগুলো একদম শেষ করে ফেলতেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের কি বলছে, সিলিকনের সাথে অপদ্রব্য হিসেবে আর্সেনিক যোগ করলে কি তৈরি হয়। তো প্রশ্নটা ডোপিং থেকে আসছে। আর ডোপিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের যে অর্ধপরিবাহী যেই কলমটা আছে সেটা কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই গ্রুপটা হলো অর্ধপরিবাহী। সিলিকন জার্মেনিয়ামের গ্রুপটা, এটা হলো কার্বনের গ্রুপ। এখন এই কার্বনের গ্রুপ থেকে যদি আমরা আগে চলে যাই তাহলে আমরা কি হবে, আগের গ্রুপের কোনো একটা মৌল যোগ করি ডোপিং হিসেবে, সেই ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি হবে, তার মানে পজিটিভ তৈরি হবে। আর পরেরটা যদি মানে কার্বন থেকে যদি পরের গ্রুপে চলে যায় সেক্ষেত্রে ইলেকট্রন আমরা বাড়িয়ে ফেলবো, তাহলে এন টাইপ তৈরি হবে, যেটাকে আমরা বলি নাইট্রোজেন গ্রুপটাকে বলি আমরা পঞ্চযোজী গ্রুপ, আর বোরন গ্রুপটাকে বলি ত্রিযোজী মৌল। কারণ 1, 2, 3টা ইলেকট্রন থাকে এখানে, আর 1, 2, 3, 4, 5 নাইট্রোজেনের গ্রুপে 5টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, যার জন্য অর্ধপরিবাহী পদার্থ যে কার্বনের গ্রুপটা আছে তার আগের গ্রুপটা যোগ করলে পি টাইপ তৈরি হয়, পরের গ্রুপটা যোগ করলে এন টাইপ তৈরি হয়। এখন আমাদের বলছিল পি টাইপ, তাহলে আমাদের বলছিল আর্সেনিক। তাহলে আর্সেনিক কোন গ্রুপে আছে? নাফিস আছে আন্টির বাসায় নাইট্রোজেনের গ্রুপটাতে। আর্সেনিক যোগ করলে ইলেকট্রন বেড়ে যাবে, মানে এন টাইপ পদার্থ তৈরি হয়ে যাবে, অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে এটা এন টাইপ। নেক্সট কোশ্চেন আসি। এখানে বলছে কি পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মেশানোকে কি বলে? ডোপিং বা ডোপায়ন বলে। ডায়োডকে বিমুখী বায়াস করলে নিষ্কাশিত স্তর কি হয়? বৃদ্ধি পায়। যদি সম্মুখী বায়াসে দেওয়া হয় তাহলে হ্রাস পায়, বিমুখী বায়াস দিলে ইলেকট্রন যাইতে দেয় না, ডিপ্লেশন লেয়ার যেটা বৃদ্ধি পায়। এরপর অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? অর্ধপরিবাহী ডায়োডকে বলা হয় রেকটিফায়ার। আর ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। আবার একমুখী তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত? তো তড়িৎ প্রবাহ কিন্তু যেটা ডিসি এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, যে তড়িৎ প্রবাহ আই একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এটা এসি এর মতো এমন তরঙ্গ আকারে প্রবাহিত হয় না, যার জন্য এসিতে কম্পাঙ্ক আছে, ডিসিতে কোনো কম্পাঙ্ক নাই। ডিসি এর কম্পাঙ্ক 0 হার্টজ। এটা জিএসটি 2324-এর। এখানে কি বলছে, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 150 ওহম আর ইনপুট। তো পিট প্রবাহ 50 অ্যাম্পিয়ার। পিট মানে কি? বেস আইবি। পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের জন্য কালেক্টরের প্রবাহ পরিবর্তন হয় 2.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইই ডেল আইসি এটা, যেহেতু কালেক্টর। 2.5 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরটি সাধারণ এমিটার অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হলে তার রোধ যদি হয় 5 কিলো ওহম অ্যাম্পিয়ারের ভোল্টেজ লাভ কত? তো ট্রানজিস্টরকে যদি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করা হয় সেই ক্ষেত্রে ভোল্টেজ লাভ আমরা কি পাই? ভোল্টেজ গেইন সেটা হবে বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। আবার বিটা ক্ষেত্রে আমরা কি জানি? বিটা আইসি বাই আই বি, ডেল আইসি বাই ডেল আই বি ইন্টু আর আউটপুটের রোধ 5 কিলো ওহম, 5000 ওহম, আর ইনপুটের রোধ 150 ওহম। এখন আইসি এর ভ্যালু কত? 2.5 মিলি অ্যাম্পিয়ার। 2.5 ইন্টু 10⁻³ মিলি, তাহলে অ্যাম্পিয়ার চলে আসলো এটা। আবার বেজের কারেন্ট বা পিট প্রবাহ যেটা দেওয়া আছে 50,
মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 ইন্টু 5150। তো এটা শূন্য কেটে দিলাম, এই 5 এই 50 কেটে দিলে 10, তাহলে থাকতেছে এখানে 100 200 2.5 গুণ 100 তাহলে আসে 250 ইন্টু 10⁻³ বাই 150 ইন্টু 10⁻⁻6। তো পার্ট উপরে চলে যায় 250 বাই 150 ইন্টু 10⁻6 আর 3 থাকে +3। তো এটা করলে 25 বাই 15 ইন্টু 10⁻3 1.666 ইন্টু 10⁻3 +3 হবে, বা এটা যদি পয়েন্টে নিয়ে আসি 1666.667 এরকম কিছু একটা আসবে। এটা হবে আমাদের ভোল্টেজ লাভ 166667। এখানে কি বলছে যে একটি ট্রানজিস্টরের ডোপিং এর ক্ষেত্রে কোনটি সত্য? ডোপিং এর ক্ষেত্রে কোনটি সত্য? তো এই ডোপিং এর সূত্রটা আমরা কারেন্টের মাধ্যমে মনে রাখতে পারি। আমরা কি জানি, IE সমান IC প্লাস IB। সি কি? সি হলো কালেক্টর, বি হলো বেস, ই হলো ইমিটার। ইমিটার মানে কি? যেখান থেকে কারেন্টটা বের হবে, যেখান থেকে কারেন্টটা নির্গত হবে। কালেক্টর মানে যেখানে কারেন্টটা আমরা সরবরাহ করব। আর বেসটা একটা সুইচের মতো কাজ করবে। তো আমরা যেই কারেন্টটা সরবরাহ করব তার সাথে বেজে যেই কারেন্টটা দিব, সেই দুইটা যোগ হয়ে এই যে ইমিটার দিয়ে বের হবে। বেজ আর কালেক্টরের কারেন্টটা যোগ হয়ে ইমিটার দিয়ে বের হবে। এখন বেজে আমরা খুবই কম একটা কারেন্ট দিই, যার জন্য বেজে সব থেকে কম ডোপিং করা হয়। দেন ইমিটারে সব থেকে বেশি কারেন্ট থাকে, যার জন্য ইমিটারের ডোপিং সব থেকে বড় হয়। আর মাঝখানে কালেক্টরে ইমিটার থেকে কম কিন্তু বেস থেকে অনেক বেশি কারেন্ট দেওয়া হয়। তাহলে আই আগে আছে, সেক্ষেত্রে ডোপিং ডি, সবগুলো যদি ডোপিং বুঝাই ডি দিয়ে, ইমিটারের ডোপিং সব থেকে বেশি, দেন কালেক্টর, দেন বেস। তাহলে ইমিটারের ডোপিং সব থেকে বেশি, সি। তো এবার সংখ্যা পদ্ধতি চলে আসছে, এখানে বলছে এটাকে বাইনারি দিয়ে নিয়ে যেতে। আর আমরা জানি যে হেক্সাডেসিমাল, যেটা হেক্সাডেসিমালে বাইনারি দিয়ে নিলে প্রতিটা অক্ষরের জন্য 4টা করে বিট পাওয়া যায়। আবার প্রত্যেকটা ভ্যালু দশমিকের যদি আমরা দশমিক দিয়ে ভাঙাই, প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টার জন্য আসে ভ্যালু হলো 4, চতুর্থটার জন্য 4 ডাবল করলে 8। এটা হলো আমাদের আইডেন্টিফিকেশন মার্ক। এখন এটাকে যদি বাইনারিতে নিয়ে যাই, 7কে বাইনারিতে করতে হবে, বিকে বাইনারি করতে হবে, এফকে বাইনারি করতে হবে, 6কে বাইনারি করতে হবে। তো প্রত্যেকটার জন্য আমরা 4টা করে বিট পাবো, 1 2 3 4, 1 2 3 4। আর মাঝখানে একটা পয়েন্ট থাকবে। এখন আমরা বি এর ক্ষেত্রে কি জানি, 9 পর্যন্ত যাওয়ার পর আমরা ABCDEF দিই। তাহলে এ হয় 10, বি হয় 11, আবার সি 12, ই আমরা এফ হয় 15। তাহলে 7 বানানোর জন্য আমাদের কোন কোন সংখ্যাগুলো লাগবে? 7, 4 5 6 7, এই তিনটা যোগ করলে আমরা 7 পেয়ে যাব। তাহলে লাস্টে একটা 1, 2 যদি নিচ্ছি, 2 এর ঘরে একটা 1, 4 এর ঘরে একটা 1,
8 লাগে নাই, 0 1 1 1, এটা হলো 7-এর বাইনারি ফর্ম। এবার 11 কে বাইনারি থেকে আমরা নিব, আমাদের বানাতে হবে 11, তাহলে 8 যদি নিই 8 9 10 11, এটা নিব 1 0 1 1, 1 আর 2 3, 3 আর 8 11, দেন আমাদের লাগবে 15 যদি 4টা যোগ করে দিই 8 9 10 11 12 13 14 15, তাহলে 4টায় 1 1 1 1। আবার 6 বানাতে লাগবে 4 আর 2, তাহলে 0 1 1 0। এখন এই ভ্যালুগুলো যদি আমি পরপর লিখে দিই তাহলে কিন্তু আমরা বাইনারি ভ্যালু পেয়ে যাব। 0 1 1 1 1 0 1 1 পয়েন্ট 1 1 1 1, দেন 0 1 1 0। এটা কোন অপশনে আছে? প্রথম শূন্যটা যদি বাদ দিয়ে দিই, 4টা 1, দেন 0 1 1 1 1 1 1, আবার লাস্টের 0টা বাদ চলে যায়, 0 1 1। এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। তো এটাতে আমাদের নিতে হবে বাইনারি থেকে অক্টালে। তো অক্টাল থেকে বাইনারিতে আসলে আমরা পাই 3 বিট, আর হেক্সা থেকে আসলে 4 বিট। আবার এই রেফারেন্স বিটগুলোর ভ্যালু কত? 1, তারপর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ করলে 4, 4 এর দ্বিগুণ করলে 8। আর অক্টালের ক্ষেত্রে আমাদের লাগে এই 3টা। তো 3টা বিটকে যদি ভেঙে ফেলি 1 0 1, আর এই 3টার জন্য আবার 1 0 1, আবার এই 3টার জন্য 1 1 1, লাস্টের যদি 0 1 একটা 0 লাগাই দিই, এটা হবে এইটা। আর 1 0 1 1 0 1 এর ভ্যালু কত আসে? 1 0 1, 4 আর 1 5, আবার 1 0 1, আবার 5, এখানে একটা পয়েন্ট ছিল, 3টায় 1, তাহলে 4 5 6 7 7, আবার 0 1 মানে 2, 55.72। এটা হবে দশমিক বাইনারি থেকে অক্টাল। এবার বুলিয়ান থেকে প্রশ্ন আসছে। বুলিয়ান যে বীজগণিতে a প্লাস ab এর সমতুল্য কত? a প্লাস ab থেকে আমরা a কমন নিলে পাই a প্লাস 1 প্লাস b, 1 প্লাস b। এইবার b এর সাথে আমরা 1 এর সাথে যাই যোগ করি না কেন সেই ক্ষেত্রে কিন্তু 1ই পাবো, তাহলে a, এই হবে আমাদের অ্যান্সার। ডান পাশের বর্তনীতে এক্স ওয়াই জেড এর মানগুলো কোন মানগুলোর জন্য আর বাল্বটি জ্বলবে? তো এইটার যদি আমরা ইকুয়েশন বের করি, প্রথমে আছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কি হয়? গুণ হয়। আর এখানে হলো অর গেট, অর গেটে যোগ হয়। আবার অ্যান্ড গুণ, তাহলে এক্স ওয়াই, এই দুটোর জন্য এক্স ওয়াই, আবার ওয়াই জেড, এটা ওয়াই প্লাস জেড, আর দুইটা কিন্তু গুণ আকারে। যদি বীজগাণিতিকভাবে গুণ করে দিই, এক্স ওয়াই ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, তাহলে পাচ্ছি এখান থেকে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই পাবো, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারতেছি 1 প্লাস জেড, 1 সাথে যাই যোগ করি না কিন্তু সেটা 1 হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু 1 এক্স ওয়াই। এখন এই ভ্যালুগুলো যদি ইনপুট করি, এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো ইনপুট করে যদি আউটপুট 1 আসে, 1 আসলে বাতি জ্বলবে। আর যদি 0 আসে তাহলে বাতি জ্বলবে না। এখন 0 1 1, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আমাদের আউটপুটের ইকুয়েশন হলো এক্স ওয়াই, এক্স আর ওয়াই, 0 আর 1 গুণ করলে 0, এখানে 1 আর 0 গুণ করলে 0, আবার 1 0 0, 1 1 গুণ করলে 1, তার মানে আউটপুট এই ক্ষেত্রে বাল্ব
1 আসবে আর বাদই চলবে। অ্যান্সার ডি। তো এখন আসছে ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ কত। ন্যান্ড হলো নট প্লাস অ্যান্ড, লাস্টে 3টা অক্ষর অ্যান্ড, তার সাথে নট যোগ করে দিলে ন্যান্ড। এখন অ্যান্ড গেটে কি করতাম, অ্যান্ড গেটে গুণ করতাম, তাহলে নট ন্যান্ড কি হবে, গুণের উপরে খালি একটা বার চলে আসবে, এ ডট বি বার। তো এখানে বলছে সরলীকৃত রূপ নির্ণয় করতে, তো এটা একটু বড় হবে, এ প্লাস বি এ প্রাইম প্লাস সি বি প্রাইম প্লাস সি। তো লাস্টে দুটো যদি গুণ করে দিই, এ প্লাস বি ইন্টু এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম সি প্লাস বি প্রাইম সি প্লাস সি ইন্টু সি। তো কি পাচ্ছি, এ প্লাস বি, তো সি ইন্টু সি আমরা পাবো শুধু সি, তাহলে এখানে আসবে এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম সি প্লাস বি প্রাইম সি প্লাস সি। এখন এই তিনটার মধ্যে যদি সি কমন নেই, এ প্লাস বি থেকে যাবে সামনে, দেন এ প্রাইম বি প্রাইম প্লাস এখান থেকে সি কমন আসতেছে, সি কমন নিলে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস 1। এখন আবার সেই নিয়ম, 1-এর সাথে যাই যোগ করি না কিন্তু 1 চলে আসবে, তাহলে এ প্লাস বি এ প্রাইম বি প্রাইম প্লাস সি। এখন যদি আবার এই দুইটাকে গুণ করে ফেলি, তাহলে এখন আসবে এ প্রাইম বি প্রাইম ইন্টু এ প্লাস এ প্রাইম বি প্রাইম ইন্টু বি প্লাস এসি প্লাস বিসি। এখন এইটা এ প্রাইম আর এ ভ্যানিশ হয়ে শূন্য হয়ে যাবে, এখানেও এ প্রাইম বি প্রাইম বি এটাও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকতেছে এসি প্লাস বিসি। যদি সি কমন নিই, এ প্লাস বি, অপশনে কিন্তু এটার কোনো এটা নাই, এটা কিন্তু নো অ্যান্সার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রায় এমন কাজ করবে, তো দেখে শুনে দাঁড়াইতে হবে। আরেকটা প্রশ্ন এখানে কি বলছে, সিডি প্লাস ইএফ প্লাস জি নিরূপণ করার জন্য কয়টি অ্যান্ড গেট প্রয়োজন। তো অ্যান্ড গেটস এসছে যেহেতু, এটা যদি আমরা ভেঙে ফেলি, সি লাগবে একটা, এটা ডি, ই ছিল, এফ ছিল, জি ছিল, তো সিডি মানে সি আর ডি কে অ্যান্ড গেট দিয়ে গুণ করতে হবে, দেন ইএফ, ই আর এফ থেকে নিয়ে অ্যান্ড গেট দিয়ে গুণ করতে হবে, আবার জি কে আনলাম, এবার কিন্তু সবগুলো যোগ আছে, তাহলে সবগুলো অর গেট দিয়ে যোগ করতে হবে, এটা হবে আমাদের ওয়াই। এখন বলছে কতটি অ্যান্ড গেট প্রয়োজন, অ্যান্ড গেট লাগছে একটা, দুইটা, তাহলে 2টি অ্যান্ড গেট লাগবে। এখানে বলছে সার্বজনীন গেট কোনগুলা, সার্বজনীন গেট হলো যেই অ্যান্ড আর অর ইউজ করতেছিলাম এর অপোজিট দুইটা, এদের উপর যদি নট লাগাই দিই তাহলেই ওই দুইটা দিয়ে আমরা যে কোনো গেট বানাইতে পারবো, যে কোনো কম্বিনেশন করে সকল গেট বাস্তবায়িত করতে পারবো, যার জন্য এই দুইটা হলো সার্বজনীন গেট। এটা ন্যান্ড, এটা নর, অডের সাথে নট লাগাই দিছি নর, আর এন্ডের সাথে নট লাগাই দিছি ন্যান্ড, তো আমাদের অ্যান্সার হবে ন্যান্ড আর নর। তো এরই মাধ্যমে আমাদের ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারের কিন্তু ফিজিক্সের যেই ভার্সিটি প্রশ্নগুলো ছিল সলভ করা শেষ হয়ে গেল। আশা করি তোমরা নতুন অনেক কিছু শিখতে পারছো এই ভিডিও থেকে, এই প্লে লিস্ট থেকে। পরবর্তীতে যদি অন্য কোনো সাবজেক্টের এরকম কোয়েশ্চেন ব্যাংক
সলভের ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।